লায়ন তাসলিম গেস পরিচালিত বিসিএস কনফিডেন্সে সবাইকে স্বাগত। আপনারা আমাদের পেজে আছেন। আজকে আমাদের সাথে ইংরেজির জনপ্রিয় শিক্ষক সিনিয়র শিক্ষক সুমন হায়দার স্যার আছেন। সুমন হায়দার স্যার আজকে ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবেন। টপিকটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। এই ফ্রেজ থেকে সাধারণত প্রতিটি পরীক্ষায় 1 থেকে 2 নম্বরের প্রশ্ন এসে থাকে। আমরা আশা করি আগামী 1.5 ঘন্টার ক্লাসের পরে ফ্রেজ থেকে কোনো প্রশ্ন আসলে আমরা সলভ করতে পারবো। আমরা সুমন হায়দার স্যারের কাছে যাব। তার আগে আমি 1 মিনিট একটু কথা বলি নেই। অনেক শিক্ষার্থী বিভিন্ন মাধ্যমে মেসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাদের নক করেছেন যে আমাদের এই মুহূর্তে প্রোগ্রাম কি চলছে এগুলো জানার জন্য। আমি সকলের জন্য বলছি আমাদের এই মুহূর্তে প্রিলিমিনারি অর্থাৎ 41তম বিসিএস প্রিলিমিনারি 6টা ব্যাচ চলছে। ব্যাচ টাইম আছে 10টা, সকাল 10টা, দুপুর 12টা, বিকেল 3টা, বিকেল 5টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টা। এগুলো সবই অনলাইন ব্যাচ চলছে। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি নোটিশ আসছে যে এই মাসটাও বন্ধ রাখতে হবে, আগামী মাসের 1 তারিখের দিকে আবার একটা সিদ্ধান্ত আসবে, তখন হয়তো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা অফলাইনটা খোলার চেষ্টা করব। কিন্তু এর আগ পর্যন্ত আমরা অনলাইনেই আছি আপনাদের সেবা দেওয়ার জন্য। এই 6টা টাইমে প্রিলিমিনারি অ্যাডভান্স ব্যাচে আপনি আসতে প্রিলিমিনারি 41তম বিসিএস এর ব্যাচে আসতে পারবেন। এছাড়া আমাদের 42তম অ্যাডভান্স 2টা ব্যাচ চলছে। এই ব্যাচ টাইম হচ্ছে সকাল 10টা এবং বিকেল 5টা। এছাড়া আরো আছে প্রাইমারি 2টা ব্যাচ আছে, দুপুর 12টা এবং বিকেল 5টায়। এই 2টা টাইমে ব্যাচ আছে। আছে 41তম অ্যাডভান্স লিখিত ব্যাচ। 41তম অ্যাডভান্স লিখিত 2টা টাইমে ব্যাচ আছে, দুপুর 12টা এবং বিকেল 5টা। যে কোনো টাইমে আপনারা যদি আসতে চান আসতে পারবেন। আমি লিখিতর ব্যাপারে একটু বলবো, যারা অলরেডি 3 থেকে 4 মাস ধরে ক্লাস করছেন, প্রিলিমিনারি পড়াশোনাটা করছেন, তাদের যেহেতু একটু সময় পাওয়া গেছে, এই সময়টায় অ্যাডভান্স রিটেনটা শুরু করা উচিত। আর আছে 40তম বিসিএস ভাইবা। যদিও 40তম বিসিএস লিখিত কোনো রেজাল্ট হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমাদের অ্যাডভান্স ভাইবা ব্যাচ আছে। এই অ্যাডভান্স ভাইবা ব্যাচে আমাদের ব্যাচটা আছে রাত 9টায়। এই 9টার ব্যাচে আপনারা আসতে পারবেন। আর আমরা প্রাইমারির ব্যাচটা দিতে চাচ্ছি এবার সকল ব্রাঞ্চে দিতে চাচ্ছি এই কারণে, বা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সারা বাংলাদেশের যে অবস্থা হয়েছে, তাতে প্রাইমারি যে 40,000 পদের সার্কুলার আসতেছে প্রায়, এই পরীক্ষাগুলো কিন্তু বিশেষ প্রত্যাশী সকলেই দিবে। সুতরাং পরীক্ষা যেহেতু দিবে সকলেই, একটু প্রস্তুতি নিয়ে যেন দিতে পারে, ওই কারণে আমরা এই সুযোগটা এবার দিচ্ছি। আমরা প্রাইমারি ব্যাচটাও অন করেছি। আর এছাড়া আপনি আরো 2টা সুযোগ নিতে পারেন। যারা বিভিন্ন কারণে কোচিং এ ভর্তি হওয়ার সুযোগ পান না, প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে বা বিভিন্ন কারণে কোচিং এ ভর্তি হওয়ার সুযোগ পান না, তাদের জন্য আমরা এবার প্রথম মাত্র 2000 সেট লেকচার শিট সেল করার অফার দিয়েছি। আপনি কোচিং এর একদম ফুল মডিউলটা 130টা লেকচার শিট পেয়ে যাবেন। অগাস্ট 2020 সাল পর্যন্ত আপডেট লেকচার শিট আছে, এগুলো সবই পেয়ে যাবেন আপনি, কোনো সমস্যা নেই। আর এর বাইরে আপনি প্রাইমারি লেকচার শিট আমাদের কাছ থেকে নিতে পারবেন। প্রাইমারি লেকচার শিট আমরা দিব প্রথম 100 জনের মধ্যে যারা থাকতে পারবেন তাদেরকে মাত্র 1200 টাকায় দিব, 60টা লেকচার শিট দিব। আর প্রাইমারি লেকচার শিটের বাইরে আপনি যদি বিসিএস এর লেকচার শিট নিতে চান তাহলে 1500 টাকা দিয়ে আপনি আসতে পারবেন। ঠিক আছে, তো আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা কিছুক্ষণের মধ্যেই সুমন স্যারকে স্ক্রিনে দেখতে পাবো। আমাদের মাঝে আসছেন সুমন স্যারকে দিয়ে আমরা আজকে লাইভ ক্লাসে ঢুকতে পড়ে। আমরা সুমন স্যারকে দেখতে পাচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের। ঠিক আছে, তাহলে আপনি আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি, আপনি আপনার আলোচনা শুরু করেন। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের ফ্রি ক্লাসে সময় দেওয়ার জন্য। আপনি আলোচনা শুরু করেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার আপনাকেও। তো ধন্যবাদ আমাদের বিসিএস কনফিডেন্সের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম স্যারকে, স্যার তার মূল্যবান কথা বলার জন্য। লায়ন তাসলিম গেস পরিচালিত বিসিএস কনফিডেন্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রোগ্রাম। আজকের লাইভ প্রোগ্রামে আছি আমি সুমন স্যার আপনাদের সাথে। আজকের ক্লাসটি আমাদের বিসিএস কনফিডেন্সের প্রতিষ্ঠাতা প্রয়াত লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারকে
উৎসর্গ করে শুরু করছি। সো আমাদের বিসিএস কনফিডেন্স আমরা অনলাইনে স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করতেছি এবং সবসময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। সো সেই জন্য আজকের আমি লাইভে আসলাম আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমাদের বিসিএস এ প্রশ্ন এসে থাকে। প্রায় একটা প্রশ্ন স্টুডেন্টরা এই জায়গাটা প্রায় ভুল করে আইডেন্টিফাই করতে, অনেক সময় বিভিন্ন শর্টকাট নিয়মের কারণে অনেকে ভুল করে। সো আজকে আমরা শর্টকাট ওয়েতে না শিখে আমরা ডিটেলস শিখবো যে কিভাবে আমরা ফ্রেজ আইডেন্টিফাই করতে পারি। সো সবাইকে আমার লাইভের শুরুতেই সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করার জন্য। প্লিজ আপনি একটু আপনার টাইমলাইনে এবং আপনি যে গ্রুপে আছেন বা বিভিন্ন গ্রুপে আপনারা অ্যাড আছেন ওই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন, যাতে আপনার বন্ধু বান্ধব সহ সবাই আজকে ক্লাসটি এনজয় করতে পারে, সবাই এনজয় করতে পারে। এজন্য একটু অবশ্যই 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 লাইভটি একটু শেয়ার করেন। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান, একটু কমেন্টস করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন। তো একটু প্লিজ সবাই লাইভটি শেয়ার করেন, সবাই লাইভটি শেয়ার করেন। আশিকুল ইসলাম শেখ, হ্যাঁ ভালো আছি ভাইয়া। তো আমরা আজকে শুরু করব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। তো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ আমরা টপিকে যাওয়ার পূর্বে আবারও সবাইকে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন, লাইভটা একটু শেয়ার করেন। সবাই একটু লাইভটা শেয়ার করেন যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ আমরা শিখবো। তার আগে একটু কি করেন, একটু লাইভটা শেয়ার করেন প্লিজ, একটু শেয়ার করেন। ওকে, সো আমরা একটু শিখে নেই যে ফ্রেজ কি। যে আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ করার আগে একটু দেখে নেই যে ফ্রেজ কি, একটু দেখি যে ফ্রেজ কি। ফ্রেজ কি তাহলে ফ্রেজ কি একটু দেখে নেই, তাহলে একটু দেখি যে ফ্রেজ কি। পরে what is phrase, what is phrase, তাহলে একটু দেখি যে what is phrase, যে ফ্রেজ কি। একটু দেখি যে ফ্রেজ কি। যে ফ্রেজের আবিধানিক অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজের আবিধানিক অর্থ হচ্ছে কি শব্দগুচ্ছ বা শব্দ কি শব্দ সমষ্টি। তাহলে ফ্রেজের আবিধানিক অর্থ হচ্ছে কি শব্দগুচ্ছ বা শব্দ কি শব্দ সমষ্টি। তাহলে ফ্রেজের আবিধানিক অর্থ হচ্ছে শব্দগুচ্ছ বা শব্দ কি শব্দ সমষ্টি, শব্দ কি শব্দ সমষ্টি। তবে মডার্ন গ্রামারে একটা ওয়ার্ডকেও ফ্রেজ ধরা হয়। মডার্ন গ্রামারে একটা ওয়ার্ডকেও কি একটা ওয়ার্ডকেও ফ্রেজ ধরা হয়। মডার্ন গ্রামারে কি একটা ওয়ার্ডকেও কি ধরা হয় একটা ওয়ার্ডকেও ফ্রেজ ধরা হয়, একটা ওয়ার্ডকেও কি ফ্রেজ ধরা হয়। তাহলে একটু খেয়াল করি যে ফ্রেজের আবিধানিক অর্থ হচ্ছে শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি। তাহলে দেখেন শব্দগুচ্ছ হতে গেলে কমপক্ষে দুইটা শব্দ লাগবে। কমপক্ষে কয়টা? কমপক্ষে দুইটা, কমপক্ষে দুইটা শব্দ লাগবে। তবে মডার্ন গ্রামারে একটা শব্দকেও ফ্রেজ ধরা হয়। যেমন ধরেন আমি যদি বলি
যে দা বুক, দা বুক, দা বুক মানে কি বইটি, দা বুক মানে কি বইটি, এটা কিন্তু একটা ফ্রেজ। দা বুক হলো বইটি, এটা একটা ফ্রেজ। আবার বললাম যে দ্য রিভার্স অফ বাংলাদেশ, দ্য রিভার্স অফ কি বাংলাদেশ, তাহলে দ্য রিভার্স অফ বাংলাদেশ এটাও কিন্তু একটা ফ্রেজ। দ্য রিভার্স অফ বাংলাদেশ এটাও একটা ফ্রেজ, তার মানে এটা শব্দগুচ্ছ। দা বুক একটা শব্দগুচ্ছ, দা রিভার্স অফ বাংলাদেশ একটা শব্দগুচ্ছ। আবার আমি যদি বলি শুধু দা রিভার্স, তাও কিন্তু একটা ফ্রেজ। আবার দেখেন মডার্ন গ্রামার বলছে যে আই লাভ ইউ, আই লাভ ইউ, এখানে কিন্তু আই কে একটা ফ্রেজ ধরছে, ইউ কে একটা ফ্রেজ ধরছে, লাভ কেও ফ্রেজ ধরছে। এগুলো মডার্ন গ্রামারে একটা ওয়ার্ডকেও ফ্রেজ ধরছে, কিন্তু আমরা মডার্ন গ্রামারে যাব না, আমরা ট্র্যাডিশনাল গ্রামার থেকে শিখব যে ফ্রেজ মানেই শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি। তার মানে কমপক্ষে কয়টি, দুইটা শব্দ লাগবে। কমপক্ষে কয়টা, দুইটা শব্দ লাগবে। এখন এই শব্দগুচ্ছের মধ্যে যেটা থাকবে না সেটা হলো ফাইনিট ভার্ব থাকবে না। কি থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না। এই শব্দগুচ্ছের মধ্যে যেটা থাকবে না সেটা হলো ফাইনিট ভার্ব থাকবে না। তবে ভার্ব ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে। তবে ভার্ব ফ্রেজে কি, ভার্ব ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে। তাহলে মনে রাখবো শব্দগুচ্ছের মধ্যে যেটা থাকবে না সেটা হলো ফাইনিট ভার্ব থাকবে না। তবে থাকবে কোথায় থাকবে, ভার্ব ফ্রেজে গিয়ে ফাইনিট ভার্ব থাকবে। একটু দেখে আসি যে ফ্রেজের পূর্ণ সংজ্ঞাটা কি। ফ্রেজের পূর্ণ সংজ্ঞাটা কি একটু দেখি। বিস্তারিত অর্থে একটি গ্রুপ অফ ওয়ার্ডস যখন একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন তাকে ফ্রেজ বলা হয়। যে একটি গ্রুপ অফ ওয়ার্ডস যখন একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন তাকে কি বলা হয়, তখন তাকে ফ্রেজ বলা হয়। তখন তাকে কি বলা হয়, ফ্রেজ বলা হয়। তাহলে একটি গ্রুপ অফ ওয়ার্ডস যখন একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন তাকে কি বলা হয়, তখন তাকে ফ্রেজ বলা হয়। তখন তাকে কি বলা হয়, ফ্রেজ বলা হয়। তার মানে প্রত্যেকটা গ্রুপ অফ ওয়ার্ডস একটা পার্টস অফ স্পিচ হতে হবে। আমাদের মোট পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। তার মানে 7 প্রকার। এই 7 প্রকারের যে কোনো একটার মতো কাজ করতে হবে। যে কোনো একটার মতো যদি কাজ করে তখন সেটাকে আমরা বলবো ফ্রেজ। সেটাকে আমরা কি বলবো, আমরা ফ্রেজ বলবো। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ফ্রেজ বলবো। সেটা কি বলবো, ফ্রেজ বলবো। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ফ্রেজ বলবো। সেটা কি বলবো, ফ্রেজ বলবো। তাহলে একটু দেখে আসি একটা উদাহরণ। দেখেন যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর রিডিং ইন দ্য লাইব্রেরি। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর রিডিং কি, আর রিডিং ইন দ্য লাইব্রেরি। তাহলে ডিয়ার স্টুডেন্টস অ্যাটেনশন প্লিজ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে 3টা আন্ডারলাইন করা আছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রীরা। মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি, অধিকাংশ ছাত্রছাত্রীরা। এটা একটা শব্দগুচ্ছ। আর রিডিং এটা একটা শব্দগুচ্ছ। ইন দ্য লাইব্রেরি এটা একটা শব্দগুচ্ছ। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা একটা শব্দগুচ্ছ। এরপরে আর রিডিং এটা একটা শব্দগুচ্ছ। ইন দ্য লাইব্রেরি এটা একটা শব্দ কি, এটা একটা শব্দগুচ্ছ। তার মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা একটা শব্দগুচ্ছ, আর রিডিং এটা একটা শব্দগুচ্ছ, আর ইন দ্য লাইব্রেরি এটা একটা কি, এটা একটা শব্দগুচ্ছ। তাহলে এবার একটু খেয়াল করি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা একটা সাবজেক্ট, আর সাবজেক্ট হলো সেটা নাউন। তার মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস নাউনের মতো কাজ করছে। কিসের মতো কাজ করছে, নাউনের মতো। কিসের মতো, নাউনের মতো। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস পুরোটা নাউনের মতো কাজ করছে। তাহলে এটা একটা গ্রুপ হয়ে একটা পার্টস অফ স্পিচের কাজ করছে, এজন্য এটা একটা ফ্রেজ। এটা নাউন ফ্রেজ হোক যাই হোক আমরা একটু পরে পাবো। আর রিডিং পড়তেছে এটা একটা ভার্ব।
আর রিডিং পুরোটা মিলে কিন্তু একটা ভার্ব, পুরোটা মিলে কি একটা ভার্ব। এবার দেখেন ইন দ্য লাইব্রেরি, আচ্ছা পড়তেছে, কোথায় পড়তেছে, কোথায় কোথায় পড়তেছে, লাইব্রেরিতে পড়তেছে, এটা একটা অ্যাডভার্ব। কোথায় পড়তেছে, লাইব্রেরিতে পড়তেছে, এটা কি, এটা একটা অ্যাডভার্ব, এটা কি, এটা একটা অ্যাডভার্ব। তাহলে কোথায় পড়তেছে, লাইব্রেরিতে পড়তেছে, এটা একটা অ্যাডভার্ব, এটা কি, এটা একটা অ্যাডভার্ব। তাহলে এটা হলো একটা সাবজেক্ট, এটা নাউনের কাজ করছে, এটা একটা ভার্ব, এটা ভার্বের কাজ করছে, এবং এটা অ্যাডভার্বের কাজ করছে। প্রত্যেকটা গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস একটা ফ্রেজ, আর রিডিং একটা ফ্রেজ, এবং ইন দ্য লাইব্রেরি একটা ফ্রেজ। ইন দ্য লাইব্রেরি কি, ইন দ্য লাইব্রেরি একটা ফ্রেজ, ইন দ্য লাইব্রেরি কি, ইন দ্য লাইব্রেরি হলো একটা ফ্রেজ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যখন একটা পার্টস অফ স্পিচের কাজ করে তখন সেটা ফ্রেজ হবে। সেটা প্রোনাউন ব্যতীত বাকি যে 7 প্রকার পার্টস অফ স্পিচ আছে এর যে কোনো একটার মতো কাজ করতে হবে, আর যে কোনো একটার মতো কাজ করলেই সেটাকে আমরা একটা ফ্রেজ বলতে পারবো। আচ্ছা, তাহলে এবারে আমরা আসি যে ফ্রেজের এক্সট্রা আমাদের একটা তথ্য সেটা আমরা জানি সবাই, একটু আগে বলছি, তারপর আমরা একটু স্ক্রিনে দেখে নেই। ওকে, একটু খেয়াল করি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা নাউন ফ্রেজ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা জায়গায় থেকে নাউন ফ্রেজ, তার মানে এটা নাউনের মতো কাজ করছে। আর রিডিং এটা ভার্ব ফ্রেজ, ভার্বের মতো কাজ করছে। ইন দ্য লাইব্রেরি এটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বের মতো কি কাজ করছে। এক্সট্রা ইনফরমেশন, একটু খেয়াল করি ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, এটা আগেই বলেছি, তবে ভার্ব ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে। এখন বাংলাদেশের অনেক বইয়ে লেখেন যে ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না, এটা বললে ভুল। ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না বললে ভুল, থাকে একটা ফ্রেজে, সেটা ভার্ব ফ্রেজে। ভার্ব ফ্রেজ ফাইনিট ভার্ব ছাড়া হয় না, ভার্ব ফ্রেজ ফাইনিট ভার্ব ছাড়া কি হয় না। তার মানে ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না বললে ভুল, ফ্রেজে অবশ্যই ফাইনিট ভার্ব থাকবে, সেটা থাকবে ভার্ব ফ্রেজের ক্ষেত্রে। কিন্তু ভার্ব ফ্রেজ ব্যতীত বাকি যে ফ্রেজ গুলো আছে, 6টা ফ্রেজ আছে, ওই 6টায় কোথাও আমাদের ফাইনিট ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না, তবে ভার্ব ফ্রেজে কি, ভার্ব ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে, ভার্ব ফ্রেজে কি ফাইনিট ভার্ব থাকবে। এবার আমাদের অনেকের হয়তো বা ফাইনিট ভার্ব নিয়ে সমস্যা হতে পারে, আমি 1 মিনিটে সংক্ষেপে বলি ফাইনিট ভার্বটা। আমরা এটা ভার্বের ক্লাসে ফাইনিট নন ফাইনিট আমরা ডিটেলস পড়াই, বাট এখন আপনি শুধু ফ্রেজ বোঝার জন্য একটু সংক্ষেপে বুঝে নেন যে কিভাবে ফাইনিট বা নন ফাইনিট বুঝবেন। সংক্ষেপে একটু বুঝে নেন, সেটা হলো একটু খেয়াল করেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ধরেন যে রিটেন, আইএনজি ধরেন রাইটিং, আর পাস্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম টু রাইট। এই যে 3টা ফর্ম রিটেন, রাইটিং এবং টু রাইট, এটা ফ্রেজের ক্ষেত্রে মনে রাখবেন, শুধু ফ্রেজের ক্ষেত্রে মনে রাখবেন যে এই 3টা ফর্মকে যদি কোথাও দেখেন অক্সিলারি ভার্ব ছাড়া, এই 3টি ফর্মকে যদি কোথাও অক্সিলারি ভার্ব ছাড়া দেখেন তখন সেটা ধরবেন নন ফাইনিট। আর এছাড়া আপনি যখন ভার্বের যে কোনো ফর্ম প্লাস সেটা ফাইনিট, সেটা কি সেটা ফাইনিট। এখন এগুলোর সাথে অক্সিলারি ভার্ব দিয়ে দিলে ফাইনিট হবে, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ফাইনিট হবে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ফাইনিট হবে। কিন্তু যখন শুধু রিটেন পাবেন বা যে কোনো পাস্ট পার্টিসিপল পাবেন, ধরেন শুধু ডান পেলেন, বা শুধু ডুইং পেলেন, বা শুধু টু ডু পেলেন, সাথে কোনো হেল্পিং ভার্ব নেই বা কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে সেটা হবে একটা নন ফাইনিট ভার্ব। সেটা কি হবে? নন ফাইনিট ভার্ব। এখন আপনাকে বললাম যে এ ব্রোকেন হার্ট ক্যান নট বি রিপেয়ার্ড। A broken heart cannot be repaired. A broken heart cannot be কি? Cannot be repaired. A broken heart কি?
cannot be repaired. A broken heart cannot be কি cannot be repaired. তা দেখেন এ ব্রোকেন হার্ট যদি বলি একটা অংশ, cannot be repaired হলো একটা অংশ। তাহলে এ ব্রোকেন হার্ট একটা ফ্রেজ আর cannot be repaired একটা ফ্রেজ। এ ব্রোকেন হার্টের মধ্যে আছে ব্রোকেন, এ ব্রোকেন হার্টের মধ্যে কি আছে ব্রোকেন আছে, এ ব্রোকেন হার্ট এর মধ্যে আছে ব্রোকেন আছে। আচ্ছা ব্রোকেন কি ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব একটু কমেন্টস করেন তো। ব্রোকেন কি ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব একটু কমেন্টস করেন তো। ব্রোকেন কি ফাইনিট নাকি নন ফাইনিট একটু কমেন্টস করেন প্লিজ, একটু কমেন্টস করেন। ব্রোকেন কি ফাইনিট নাকি নন ফাইনিট, ব্রোকেন কি ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব একটু কমেন্টস করেন তো, একটু কমেন্টস করেন। নন ফাইনিট ভার্ব, সমুদ্র সন্তান নন ফাইনিট ভার্ব, একটু কমেন্টস করেন এটা কি নন ফাইনিট ভার্ব, এটা কি নন ফাইনিট ভার্ব। রিঙ্কুবালা নন ফাইনিট, সিজান মোহাম্মদ সৈকত নন ফাইনিট, রুবাইয়া হক নন ফাইনিট, কেম নন ফাইনিট, মশহুর মশহুর এটা ফাইনিট না ভাই, এটা নন ফাইনিট, এটা কি নদী খানম নন ফাইনিট। ওকে ফাইন। তো দেখেন এটা কিন্তু একটা ফ্রেজ বাট কোনো ফাইনিট ভার্ব নেই, আছে নন ফাইনিট ভার্ব। ক্যান নট বি রিপেয়ার্ড এর ভিতর একটা ফাইনিট ভার্ব, ক্যান নট বি রিপেয়ার্ড কি এটা ফাইনিট ভার্ব, কারণ ক্যান হলো এখানে ফাইনিট ভার্ব, তাহলে টোটালটা মিলে একটা ফাইনিট ভার্ব। আর ফ্রেজের ভিতর ফাইনিট ভার্ব তাহলে ওটা ভার্ব ফ্রেজ, ওটা কি ওটা ভার্ব ফ্রেজ, ওটা কি ভার্ব ফ্রেজ। তাইলে ফ্রেজের ভিতরে ফাইনিট ভার্ব থাকবে না, কি থাকবে না। তবে কোন ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে একটু বলেন তো কমেন্টসে, কোন ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে একটু বলেন তো, কোন ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে একটু বলেন, কোন ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে বলেন, কোন ফ্রেজে, কোন ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে বলেন, কোন ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে বলেন। ক্লাসিফিকেশন অফ ফ্রেজ, ক্লাসিফিকেশন অফ ফ্রেজ। ফ্রেজকে মূলত দেখেন, ফ্রেজ মূলত 7 প্রকার, ফ্রেজ মূলত 7 প্রকার। এখন অনেক বই আছে ফ্রেজ 9 প্রকার, অনেক বই আছে 10 প্রকার, এক এক বই এক এক ভাবে আছে, কোন বই আছে 7 প্রকার। বেসিক্যালি ফ্রেজ 7 প্রকার, বেসিক্যালি ফ্রেজ 7 প্রকার। এর বাইরে আরো 3টা ফ্রেজ আছে, ইনফিনিটিভ ফ্রেজ আছে, জিরান্ডিয়াল ফ্রেজ আছে এবং পার্টিসিপল ফ্রেজ আছে। ওগুলো আমরা মূল ফ্রেজের সাথে কাউন্ট করব না। এই 7টার বাইরে আরো 3টা ফ্রেজ আছে, ইনফিনিটিভ ফ্রেজ আছে, জিরান্ডিয়াল ফ্রেজ আছে এবং পার্টিসিপল ফ্রেজ আছে, ওগুলো আমরা এখানে কাউন্ট করব না। ফ্রেজ মূলত 7 প্রকার, সেগুলো প্রোনাউন ছাড়া বাকি সকল পার্টস অফ স্পিচ, প্রোনাউন ছাড়া বাকি কি বাকি সকল পার্টস অফ স্পিচ। যারা এখনো লাইভটি শেয়ার করেননি একটু শেয়ার করবেন প্লিজ, যারা এখনো লাইভটি শেয়ার করেননি একটু বেশি 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 শেয়ার করেন, একটু বেশি বেশি শেয়ার করেন। আর আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোবা আজ একজনের ফ্রেজের একটি কোশ্চেনও কমন পেতে পারে বা ফ্রেজ যার সমস্যা সে হয়তোবা ক্লিয়ার হতে পারে। সো একটু বেশি বেশি শেয়ার করেন। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কি ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ তাহলে নাউন ফ্রেজ দেখেন, যে ফ্রেজ নাউনের মতো কাজ করে সেটাই নাউন ফ্রেজ, যে ফ্রেজ নাউনের মতো কাজ করে সেটাই কি সেটাই নাউন ফ্রেজ, যে ফ্রেজ নাউনের মতো কাজ করে সেটাই কি সেটাই নাউন ফ্রেজ। এখন দেখেন পজিশন অফ নাউন ফ্রেজ, একটা সেন্টেন্সে নাউন ফ্রেজ কোথায় বসে। এই নাউন ফ্রেজকে আমরা অনেকে শর্টকাট ফটকাট দিয়ে শিখি, এই শর্টকাট এখানে চলবে না। শর্টকাট দিয়ে কখনোই আপনি সঠিক অ্যান্সার বের করতে পারবেন না, কারণ অনেকে শিখে নাউন ফ্রেজ ইট দ্বারা রিপ্লেস করা যায়, এইটা হয় সেইটা হয়। আসলে এই যে ইট দ্বারা রিপ্লেস
বা শর্টকাট যে নিয়ম, এগুলো দ্বারা আপনি পরীক্ষার হলে বসে আরো বেশি ভ্রান্তিতে পড়ে যাবেন, আরো বেশি কনফিউশন হবেন। সো আপনাকে মূল জিনিসটা শিখতে হবে, ডিটেলস, যে একটা নাউন ফ্রেজ সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে। এটা যদি আপনি বুঝতে পারেন তাইলে আপনাকে নাউন ফ্রেজটা তেমন কঠিন কিছু হবে না। তাইলে আমরা দেখব যে কোথায় কোথায় নাউন ফ্রেজ বসতে পারে। তাহলে মনে রাখবেন, একটা সেন্টেন্সে নাউন যত জায়গায় বসে ঠিক তত জায়গায় নাউন ফ্রেজ বসে। একটা সেন্টেন্সে নাউন যত জায়গায় বসে ঠিক তত জায়গায় কি বসে? নাউন ফ্রেজ বসে। তত জায়গায় কি নাউন ফ্রেজ বসে। যত জায়গায় নাউন বসতে পারে তত জায়গায় কি নাউন ফ্রেজ বসতে পারে। তাহলে দেখি কোথায় কোথায় নাউন ফ্রেজ বসতে পারবে। দেখি, পজিশন অফ নাউন ফ্রেজ। পজিশন অফ কি? পজিশন অফ নাউন ফ্রেজ। তাহলে দেখেন, এক নম্বর আছে সাবজেক্টের জায়গায়। কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। কার জায়গায় আছে? সাবজেক্টের জায়গায়। এরপর আছে অবজেক্টের জায়গায়। এরপর আছে কমপ্লিমেন্টের জায়গায়। কার জায়গায়? কমপ্লিমেন্টের জায়গায়। তাহলে সাবজেক্ট এর জায়গায়, সাবজেক্ট এর জায়গায়, অবজেক্ট এর জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়। তাহলে কোথায় কোথায়? সাবজেক্ট এর জায়গায়, অবজেক্ট এর জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়। তাহলে দেখেন, একটা সেন্টেন্সে সাবজেক্ট বসে ভার্বের আগে আর অবজেক্ট বসে ভার্বের পরে। একটা সেন্টেন্সে সাবজেক্ট বসে ভার্বের আগে আর অবজেক্ট বসে ভার্বের কোথায়? ভার্বের পরে বসে। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট বসে ভার্বের আগে আর অবজেক্ট বসে ভার্বের কোথায়? ভার্বের পরে। অবজেক্ট কোথায়? ভার্বের পরে। তাহলে সাবজেক্ট বসে ভার্বের আগে, অবজেক্ট বসে ভার্বের পরে। তা দেখেন, আর হইলো এখানে একটা ভার্ব। তাহলে আর এর আগে আছে দ্য রিভার্স অফ বাংলাদেশ। আর ভেরি নাইস। তাহলে দ্য রিভার্স অফ বাংলাদেশ, এটা ভার্বের আগে আছে। তাহলে দ্য রিভার্স অফ বাংলাদেশ পুরোটাই একটা সাবজেক্ট। পুরোটাই কি একটা সাবজেক্ট? তার মানে ভার্বের আগে যা থাকে সেটাই সাবজেক্ট। এখন সাবজেক্টের জায়গায় যা বসে সেটাই নাউন। সাবজেক্টের জায়গায় যা বসে সেটাই নাউন। সাবজেক্টের জায়গায় আপনি একটা বট গাছ, তাল গাছ, আতা পাখি, তোতা পাখি যা বসাবেন ওইটার নামই নাউন হবে। ওইটার নামই কি? নাউন হবে। তার মানে সাবজেক্টের জায়গায় যখন আমরা একটা ফ্রেজ বসাবো তখন সেটা নাউন ফ্রেজ। আর হলো ভার্ব, দ্য রিভার্স অফ বাংলাদেশ, এটা সাবজেক্টের জায়গায়, তার মানে এটা নাউন ফ্রেজ। এটা কি? এটা নাউন ফ্রেজ। এবার আসি যে যে অবজেক্টের জায়গায়। কার জায়গায়? অবজেক্ট থাকে ভার্বের পরে। অবজেক্ট থাকে ভার্বের পরে। তবে অবজেক্ট বের করতে আপনাকে একটু কাজ করতে হবে ছোট্ট। সেটা হলো, যে ভার্বটার পরে থাকবে ওই ভার্বটাকে একটু কষ্ট করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। ওই ভার্বটাকে একটু কষ্ট করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। তা দেখেন, অবজেক্টের জায়গায় এবং এটাকে কোশ্চেন করবেন কি বা কাকে দ্বারা। তা দেখেন, আই রিড এ স্টোরি বুক। আন্ডারলাইন আছে এ স্টোরি বুকে। আন্ডারলাইন কোথায়? এ স্টোরি বুকে। তাহলে আমি পড়ি, আমি পড়ি। এখন কিভাবে কোশ্চেন করবেন? আমি পড়ি, আমি কি পড়ি? আমি পড়ি, আমি কি পড়ি? তাহলে আমি কি পড়ি বলেন তো? এ স্টোরি বুক। আমি কি পড়ি? এ স্টোরি বুক। একটা গল্পের বই পড়ি। তাহলে পড়ি, কি পড়ি? এ স্টোরি বুক। একটা গল্পের বই পড়ি, তাহলে এ স্টোরি বুক। একটা গল্পের বই পড়ি, তাহলে এটা কি ফ্রেজ? এটা একটা নাউন ফ্রেজ। কারণ অবজেক্টের জায়গায়। কার জায়গায়? অবজেক্টের জায়গায়। তাহলে ভার্বের আগে থাকলে সাবজেক্টের জায়গা হবে নাউন ফ্রেজ, ভার্বের পরে থাকলে অবজেক্টের জায়গা হবে নাউন ফ্রেজ। অবজেক্ট আমরা কিভাবে বের করব? ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করব। কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে যে ফ্রেজটা পাবো ওটা হবে অবজেক্ট এবং সেটা নাউন ফ্রেজ। সেটা কি? নাউন ফ্রেজ। এবারে কমপ্লিমেন্টের জায়গায়,
কমপ্লিমেন্টের জায়গায়, কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ এই দুইটা যখন এক হয়, সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ এই দুইটা যখন এক হয় তখন ভার্বের পরের অংশকে কমপ্লিমেন্ট বলা হয়। স্যার আপনি এগিয়ে যান, আমাদের শ্রদ্ধা ভালোবাসা আপনার সময় থাকবে, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ নুরুন্নাহার, আপনার ক্লাসগুলো খুব মিস করি স্যার। আবরার ফাদ লিটন, ইনশাল্লাহ আবার করোনার পরে ভাইয়া দেখা হবে, অফলাইনে ইনশাল্লাহ দেখা হবে। আর আমাদের এখন অনলাইন প্রোগ্রাম চলতেছে বিসিএস কনফিডেন্স লার্ন তাসলিম ইলিয়াস পরিচালিত। আমরা অনলাইন প্রোগ্রামে সবসময় ছাত্রছাত্রীদের পাশে আসি এবং অনলাইনে আমাদের সাথে অবশ্যই থাকতে পারবেন। সো একটু দেখি যে কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ, সাবজেক্ট এবং ভার্বের কি, ভার্বের পরের অংশ এই দুইটা যখন এক হবে তখন ভার্বের পরের অংশকে বলা হবে কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ এই দুইটা যখন এক হবে তখন ভার্বের পরের অংশকে বলা হবে কমপ্লিমেন্ট। হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার্স। দেখেন যিনি হি উনি কিন্তু ম্যান অফ লেটার্স, যিনি হি উনি কি, উনি হলো ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স। তাহলে যিনি হি উনি হলো ম্যান অফ লেটার্স, তাহলে ম্যান অফ লেটার্স হলো এখানে কমপ্লিমেন্ট। ম্যান অফ লেটার্স কি, কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের জায়গায় কোনো ফ্রেজ থাকলে ওটা নাউন ফ্রেজ হয়, ওটা কি হয়, ওটা নাউন ফ্রেজ হয়। তাহলে দেখেন যে সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, কমপ্লিমেন্টের জায়গায় কি, কমপ্লিমেন্টের জায়গায় নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ এবং কমপ্লিমেন্টের জায়গায় কি, নাউন ফ্রেজ। এবার আমরা দেখি যে অ্যাপজিশনের জায়গায়, এবার দেখি অ্যাপজিশনের জায়গায় নাউন ফ্রেজ, অ্যাপজিশনের জায়গায় কি, নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, কমপ্লিমেন্টের জায়গায় নাউন ফ্রেজ। অ্যাপজিশনটা কি, অ্যাপজিশন হলো কোন একটা নাউনের আরেকটা পরিচয়, কোন একটা নাউনের কি আরেকটা পরিচয়। যেমন বললাম যে সুমন, এখন সুমন বলে বললাম যে ইংলিশ টিচার, ইংলিশ টিচার, তাহলে সুমন কে, ইংলিশ টিচার, ইংলিশ টিচারটা সুমনের একটা পরিচয়। এখানে ইংলিশ টিচারটা একটা অ্যাপজিশন, ইংলিশ টিচার কি অ্যাপজিশন। যেমন ঢাকা, ঢাকা না বলে বললাম দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, তাহলে ঢাকা না বলে কি বললাম, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, তাহলে ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এটা হলো ঢাকার একটা অ্যাপজিশন। আমি বললাম শেরে বাংলাকে ফজলুল হক, না বলে বললাম দ্য টাইগার অফ বাংলা, দ্য টাইগার অফ কি বাংলা, এটা ওই একটা অ্যাপজিশন। শেরে বাংলাকে ফজলুল হকের কি একটা অ্যাপজিশন, শেরে বাংলা একে ফজলুল হকের কি একটা অ্যাপজিশন। তাহলে দেখেন যে অ্যাপজিশন সবসময় যে নাউনের অ্যাপজিশন হয় ওই নাউনের পাশেই থাকবে এবং দুইটা কমা দ্বারা আটকানো থাকবে, মনে রাখবেন। অ্যাপজিশন যে নাউনের হবে ওই নাউনের পাশেই থাকবে এবং দুইটা কমা দ্বারা আটকানো থাকবে। তাহলে কি বলছি, অ্যাপজিশন যে নাউনের হবে ওই নাউনের পাশেই থাকবে এবং দুইটা কমা দ্বারা কি থাকবে, আটকানো থাকবে। নজরুল দ্য ন্যাশনাল পোয়েট ওয়াজ এ গ্রেট ম্যান, নজরুল দ্য ন্যাশনাল পোয়েট ওয়াজ এ গ্রেট ম্যান। দেখেন নজরুল, তাহলে নজরুলের একটা আমি আর একটা পরিচয় কি দিলাম, দ্য ন্যাশনাল পোয়েট, এটা নজরুলের পাশেই আছে এবং নজরুলের পরে একটা কমা আছে, গ্রেট ন্যাশনাল পোয়েটের পরে একটা কমা আছে, মাঝে দ্য ন্যাশনাল পোয়েটটা একটা অ্যাপজিশন এবং এই অ্যাপজিশন সবসময় নাউন ফ্রেজ হয়। অ্যাপজিশন কি হয়, অ্যাপজিশন সবসময় কি, সবসময় নাউন ফ্রেজ হয়, অ্যাপজিশন কি নাউন ফ্রেজ হয়। এবার আসি প্রিপজিশনের পরে, কার পরে, প্রিপজিশনের পরে। দেখেন হি লিভস ইন, ইন হলো কি একটা প্রিপজিশন। এখন ইনের পরে এখানে আছে এ স্মল ভিলেজ, হি লিভস ইন এ কি, ইন এ স্মল ভিলেজ। তাহলে হি লিভস ইন, ইন হলো প্রিপজিশন, এরপরে এ স্মল ভিলেজ, এই এ স্মল ভিলেজ এটা একটা নাউন ফ্রেজ, তার মানে প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ বসে। এখন দেখেন যদি কখনো আন্ডারলাইন প্রিপজিশন সহ করে দেই তাহলে নাউন ফ্রেজ হবে না।
যদি কখনো আন্ডারলাইন প্রিপজিশন সহ করে দেই তাইলে আর কখনোই নাউন ফ্রেজ হবে না, সেটা হবে একটা অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন সহ আন্ডারলাইন থাকলে ওটা হবে হয় অ্যাডভার্ব ফ্রেজ, না হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হয় সেটা হবে প্রিপজিশনাল ফ্রেজ। কি ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আর প্রিপজিশনের পরে আন্ডারলাইন থাকলে সেটা একটা নাউন ফ্রেজ এবং সেটা কি একটা নাউন ফ্রেজ। আচ্ছা দেখেন, ডিটারমিনারের পরে সবসময় নাউন ফ্রেজ হয়। ডিটারমিনারের পরে সবসময় নাউন ফ্রেজ হয়। হি হ্যাজ মাস নলেজ ইন ইংলিশ। হি হ্যাজ মাস নলেজ ইন কি? ইন ইংলিশ। দেখেন, হি হ্যাজ মাস নলেজ ইন ইংলিশ। এখানে মাস নলেজ, মাস হলো একটা ডিটারমিনার, মাস হলো কি একটা ডিটারমিনার। এরপর আছে নলেজ ইন ইংলিশ, নলেজ ইন ইংলিশ। তাহলে হি হ্যাজ মাস নলেজ ইন ইংলিশ, এই নলেজ ইন ইংলিশটা আছে মাস ডিটারমিনারের পরে। মাস ডিটারমিনারের পরে, তার মানে ডিটারমিনারের পরে যখন কোনো ফ্রেজ থাকবে ওই ফ্রেজের নাম হবে নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে আমরা একটা সেন্টেন্সে 6টা পজিশন পেলাম। নাউন ফ্রেজ সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, এরপরে কমপ্লিমেন্টের জায়গায়, অ্যাপজিশনের জায়গায়, প্রিপজিশনের পরে এবং ডিটারমিনারের পরে। ডিটারমিনারের কি? ডিটারমিনারের পরে। তাহলে সাবজেক্টের জায়গায় কিভাবে বের করব? সাবজেক্টের জায়গায় যে আমাদের ভার্বের আগে থাকবে, অবজেক্টের জায়গায় ভার্বের পরে থাকবে এবং সেটা কি বা কাকে প্রশ্ন করে বের করব। এরপরে কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্ট আর ভার্বের পরের অংশ এক হবে, তখন সেটা হবে কমপ্লিমেন্ট এবং তখন সে ফ্রেজটা হবে নাউন ফ্রেজ। এরপরে অ্যাপজিশনের জায়গায় নাউনের পরে থাকবে এবং দুইটা কমা দ্বারা আটকানো থাকবে, সেটা অ্যাপজিশনের জায়গায়। প্রিপজিশনের পরে কোনো ফ্রেজ থাকলে সেটা হবে নাউন ফ্রেজ এবং ডিটারমিনারের পরে কোনো ফ্রেজ থাকলে কি? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হবে। এখনো যারা লাইভটি শেয়ার করেননি একটু প্লিজ শেয়ার করেন, একটু প্লিজ শেয়ার করেন যারা এখনো শেয়ার করেননি। ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা নাউন ফ্রেজ বুঝতে পারলাম। এরপরে কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন, অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা একটু শর্টকাট শিখে ফেলি। অ্যাডজেক্টিভ ফ্রেজ, শুনেন, যে ফ্রেজটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, মনে রাখবেন অ্যাডজেক্টিভ মানেই একটা তথ্য। অ্যাডজেক্টিভ মানেই একটা তথ্য, এটা মাথা রাখবেন। আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশ বিষয়াবলীর একজন জনপ্রিয় শিক্ষক এস.এম. মুন্না স্যার। মুন্না স্যারকে বিসিএস কনফিডেন্স এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের লাইভে সময় দেওয়ার জন্য। সো যাই হোক, এবারে আমরা একটু দেখি যে ফ্রেজটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, আর তথ্য দেয়া এই তথ্যটাই হলো অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের একটা তথ্য, এই তথ্যটাই কি? এই তথ্যটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের তথ্য, তথ্যটাই অ্যাডজেক্টিভ। এই তথ্যটা যখন একাধিক ওয়ার্ড দ্বারা হবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ নাউন প্রোনাউনের তথ্যটা যখন একাধিক ওয়ার্ড দ্বারা হবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা একটু শর্টকাটে শিখবো। এটা কি শিখবো? এটা শর্টকাট দিয়ে আনসার করা যাবে। তাহলে দেখি যে শর্টকাটে কি আছে। দেখেন, যে ফ্রেজের আগে বা পরে নাউন থাকবে, এটা মাথা রাখবেন। ফ্রেজের আগে বা পরে নাউন থাকবে, ভালোভাবে খেয়াল করবেন। ফ্রেজের আগে অথবা ফ্রেজের পরে যে কোনো একটা জায়গায়, সেটা আগেও হতে পারে, সেটা কি সেটা পরেও হতে পারে। ফ্রেজের আগে বা পরে নাউন থাকবে, ফ্রেজের আগে বা পরে কি নাউন থাকবে এবং
ফ্রেজটি নাউনের তথ্য হবে। তার মানে ফ্রেজের আগে বা পরে নাউন থাকবে, ফ্রেজের আগে বা পরে নাউন থাকবে, এবং ওই ফ্রেজটি অবশ্যই যে নাউনটার আগে পরে থাকবে ওই নাউনটার একটা তথ্য হতে হবে ফ্রেজটা। যখন ওই ফ্রেজটা ওই নাউনটার তথ্য হবে, আপনি চোখ বুঝে অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করে দিবেন, চোখ বুঝে অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করে দিবেন। তাহলে আবারও আমি বলি যে ফ্রেজের আগে হোক পরে হোক যে কোনো একটা জায়গায় একটা নাউন থাকবে, এবং ওই নাউনটি ওই ফ্রেজটি অবশ্যই হবে ওই নাউনের তথ্য, এবং তখন ওই ফ্রেজটি নাম হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। দেখেন, দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই কাজিন। দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই কি? ইজ মাই কাজিন। তাহলে দেখেন এখানে উইথ লং হেয়ার, উইথ লং হেয়ার এটা একটা ফ্রেজ। উইথ লং হেয়ার কি? উইথ লং হেয়ার হলো একটা ফ্রেজ। তাহলে উইথ লং হেয়ার, এবার একটু খেয়াল করেন, ফ্রেজের আনসার নির্ভর করবে সব সময় আন্ডারলাইনের উপরে। ফ্রেজের আনসার নির্ভর করবে সব সময় আন্ডারলাইনের উপরে। আন্ডারলাইন আছে উইথ লং হেয়ার, আন্ডারলাইনের মধ্যে কি আছে আপনার দেখারও দরকার নাই, বোঝারও দরকার নেই। বেশি বুঝতে গেলে কিন্তু বেশি ভুল করবেন, এই জন্য মধ্যে কি আছে আপনার দেখার দরকার নেই। আপনি দেখেন এই যে আন্ডারলাইনটা আছে এটার আগে একটা নাউন আছে কিনা? নাউনটাকে দা গার্ল, নাউনটাকে দা গার্ল। এবারে বলেন তো উইথ লং হেয়ারটা কার তথ্য, বা উইথ লং হেয়ার দ্বারা কাকে বুঝাচ্ছে? উইথ লং হেয়ার দ্বারা কাকে বুঝাচ্ছে একটু কমেন্টস করেন তো। উইথ লং হেয়ার দ্বারা কাকে বুঝাচ্ছে একটু কমেন্টস করেন প্লিজ। উইথ লং হেয়ার দ্বারা কাকে বুঝাচ্ছে একটু কমেন্টস করেন, কমেন্টস করেন। মুস্তাক থ্যাংক ইউ ভাইয়া। বেল্লাল থ্যাংক ইউ ভাই। মুস্তাক ওয়ালাইকুম আসসালাম। আরিফ থ্যাংক ইউ ভাই। দা গার্লকে বুঝাচ্ছে, দা গার্লকে বুঝাচ্ছে। মাহফুজ থ্যাংক ইউ ভাইয়া। আমরা বিসিএস কনফিডেন্সের প্রত্যেকটা টিচারই আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকটা টিচারই ভালোভাবে ডিটেলসে পড়ানোর চেষ্টা করি। এরপরে আমরা চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ বোঝানোর জন্য। ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারছেন গার্লকে বুঝাচ্ছে। তাহলে উইথ লং হেয়ারটা যেহেতু গার্লকে বুঝাচ্ছে, তাহলে উইথ লং হেয়ার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। উইথ লং হেয়ার কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এই আন্ডারলাইনের আগে হোক বা পরে হোক একটা নাউন থাকবে, ওই আন্ডারলাইনটা ওই নাউনটার একটা তথ্য হবে বা ওই নাউনটাকে বুঝাবে, তখন ওই ফ্রেজটার নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দেখেন আরেকটা এক্সাম্পল দেখেন, যে আই নো দ্য ম্যান ইন দ্য রুম। দেখেন ইন দ্য রুম একটা ফ্রেজ, এর আগে আছে দ্য ম্যান। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। ইন দ্য রুম তার মানে রুমের মধ্যে লোকটাকে আমি চিনি। তাহলে এই যে ইন দ্য রুমটা মূলত কিন্তু এই ম্যানটার তথ্য। কার তথ্য? ম্যানটার। এটা কিন্তু ভার্বের তথ্য না, এটা ম্যানটার তথ্য, তার মানে নাউনের তথ্য। সো ইন দ্য রুম একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইন দ্য রুম কি? ইন দ্য রুম একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডিয়ার স্টুডেন্টস, আপনাদের একটু টেস্ট করি, দেখি আপনারা কি বুঝলেন। যদি আমি এই আন্ডারলাইন দুইটা একটু বাড়িয়ে দেই, আমি আন্ডারলাইনটা দিয়ে দিলাম দা গার্ল থেকে পুরোটা, দা গার্ল উইথ লং হেয়ার, আবার দিলাম দা ম্যান ইন দা রুম। আমি আন্ডারলাইন দিলাম দা গার্ল উইথ লং হেয়ার, আবার দিলাম দা ম্যান ইন দা রুম। এবারে বলেন তো কোনটা কোন ফ্রেজ? এবার একটু বলেন তো এই ফ্রেজ দুটো এখন কি হয়ে গেল? হৃদয় ডিটারমিনার থাকলে নাউন ফ্রেজ। ইমরুল কায়েস থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করি, দ্য গার্ল উইথ লং হেয়ার, আই নো দ্য ম্যান, আমি দ্য গার্ল সহ পুরোটা আন্ডারলাইন করে দিলাম হেয়ার পর্যন্ত, আর নো এর পরে দ্য ম্যান থেকে আন্ডারলাইন করলাম আমি পুরোটা। এবার এটা কি ফ্রেজ হবে বলেন তো? এসডি কিল্টন নাউন ফ্রেজ, থ্যাংক ইউ। নাইদা নাউন ফ্রেজ। সমুদ্র সন্তান নাউন ফ্রেজ। মরিয়ম নাউন ফ্রেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাউন ফ্রেজ। তানজিলা আক্তার নাউন ফ্রেজ। মানসুরা পুষ্প নাউন ফ্রেজ। বাহ, থ্যাংক ইউ। সুদীপ রায়, আজিজুল
থ্যাংক ইউ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। গোল্ডেন চাইল্ড, থ্যাংক ইউ। আসমা আহমেদ, আয়েশা, বেল্লাল, থ্যাংক ইউ। নাউন ফ্রেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত সহজে বোঝার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ভাই, শর্টকাট লাগে না। আপনি ডিটেলস বুঝলে শর্টকাট আসলে আমাদের লাগে না। আর যখন এই আন্ডারলাইনটা মুছে দেই তখন ওই ফ্রেজটা হয় নাউনের তথ্য। আর যখন কোনো ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের তথ্য হবে তখন ওই ফ্রেজটা শিওর একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। শিওর কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা আরো উদাহরণ দেই। বিস্তারিত না, আমরা জাস্ট উদাহরণ দেখবো, একটু আরো উদাহরণ দেখবো। ওকে, এবার আমাকে একটু কমেন্টস করেন যে উদাহরণগুলো একটু দেখেন। যে এখানে বলা হয়েছে যে দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ। এই যে ড্যান্সিং অন দ্য স্টেজ, তাহলে ড্যান্সিং অন দ্য স্টেজটা কার তথ্য? গার্লের তথ্য। তাহলে দেখেন ড্যান্সিং অন দ্য স্টেজ, আন্ডারলাইনের ভিতরে কি আছে এটা আপনার বোঝার দরকার নেই। আপনি দেখেন ড্যান্সিং অন দ্য স্টেজ, ফ্রেজের আগে একটা নাউন আছে। ফ্রেজের আগে কি আছে? নাউন আছে। তো ড্যান্সিং অন দ্য স্টেজ দ্বারা কাকে বোঝাচ্ছে? নাউনটাকে বোঝাচ্ছে। তো ড্যান্সিং অন দ্য স্টেজ কি ফ্রেজ হবে বলেন তো? কি ফ্রেজ হবে বলেন তো? মুস্তাক, বিসিএস কনফিডেন্সের প্রত্যেকটা শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করে থাকেন। থ্যাংক ইউ ভাইয়া মুস্তাক, থ্যাংক ইউ। তাহলে ড্যান্সিং অন দ্য স্টেজ এটা কি ফ্রেজ? এটা একটা কি ফ্রেজ হবে? কমেন্টস করেন, কমেন্টস করেন, কি ফ্রেজ হবে কমেন্টস করেন। 1 সেকেন্ডে আনসার করবেন, 1 সেকেন্ড। অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করতে অনলি 1 সেকেন্ড লাগবে। আপনি শুধু দেখবেন ফ্রেজের আগে পরে নাউন আছে কিনা, আর ওই ফ্রেজটা ওই নাউনটার তথ্য হয় কিনা, তাইলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, মাশাআল্লাহ সবাই পারতেছে। আবার দেখেন, আই হেল্প দ্য বয় ওয়াকিং অন দ্য রোড। আই হেল্প দ্য বয় ওয়াকিং অন দ্য কি? ওয়াকিং অন দ্য রোড। আই হেল্প দ্য বয় ওয়াকিং অন দ্য রোড। আই হেল্প দ্য বয় ওয়াকিং কি? ওয়াকিং অন দ্য রোড। এবার বলেন ওয়াকিং অন দ্য রোড এটা কি ফ্রেজ বলেন? ওয়াকিং অন দ্য রোড এটা কি ফ্রেজ? ওয়াকিং অন দ্য রোড এটা কি ফ্রেজ? ওয়াকিং অন দ্য রোড কি ফ্রেজ বলেন? বলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, সবাই পারতেছে। কারণ ওয়াকিং অন দ্য রোড দ্বারা মূলত বুঝাচ্ছে কাকে? কাকে বুঝাচ্ছে? দা বয়কে বুঝাচ্ছে। ওয়াকিং অন দ্য রোড, আই হেল্প দ্য বয় ওয়াকিং অন দ্য রোড। তাহলে আমি সাহায্য করি কাকে? বালকটাকে। কোন বালকটা? রাস্তায় হাঁটারত বালকটা। রাস্তায় হাঁটারত বালকটা। তাহলে কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ বা নাউন ফ্রেজ। ইনশাল্লাহ আমি আজকের এই লাইভ থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, আজকের ক্লাসের পরে আপনার ফ্রেজের আনসার করতে অনলি 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। তাতে কোনো শর্টকাট না, ডিটেলস শিখেই আপনি 2 সেকেন্ডে আনসার করবেন। ডিটেলস শিখেই 2 সেকেন্ডে আনসার করবেন। আমি আজকের এই লাইভ থেকে চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি, এবং বিসিএস কনফিডেন্সের প্রত্যেকটা শিক্ষক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করে। প্রত্যেকটা শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে তারা পছন্দ করে এবং ছাত্রছাত্রীদের সহায়ক। ওকে, তাহলে একটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা একটু দেখি যে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন এক্সট্রিমলি সরি, এটা ইন দিস অফিস হবে। ইন দিস অফিস, এক্সট্রিমলি সরি, আমাদের এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দ্য অফিস। এবার একটু খেয়াল করেন, দেখেন হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড কি? ফাস্ট। এবার দেখেন এখানে হার্ড অ্যান্ড ফাস্ট, দেখবেন আন্ডারলাইনের পরে নাউন আছে কিনা। আন্ডারলাইনের পরে একটা নাউন আছে কি? রুল। বা আন্ডারলাইনের আগে নাউন আছে কিনা? আগে পরে একটা থাকলেই হবে। আন্ডারলাইনের পরে নাউন কি আছে? রুল। তা দেখেন হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট। এই হার্ড অ্যান্ড ফাস্টটা কাকে বুঝাচ্ছে একটু বলেন তো? হার্ড অ্যান্ড ফাস্টটা কাকে বুঝাচ্ছে একটু বলেন তো? হার্ড অ্যান্ড ফাস্ট এটা কাকে বুঝাচ্ছে একটু বলেন তো প্লিজ? হার্ড অ্যান্ড ফাস্ট কাকে বুঝাচ্ছে একটু বলেন, 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 বলেন। হার্ড অ্যান্ড ফাস্ট কাকে বুঝাচ্ছে বলেন? হার্ড অ্যান্ড ফাস্ট এটা কাকে বুঝাচ্ছে বলেন? বলেন, 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 প্লিজ বলেন। হার্ড অ্যান্ড ফাস্ট কাকে বুঝাচ্ছে? রুলকে বুঝাচ্ছে। সমুদ্র সন্ধান কাকে বুঝাচ্ছে? রুলকে বুঝাচ্ছে। গুড, রুলকে বুঝাচ্ছে। গুড, তাহলে কাকে বুঝাচ্ছে? রুলকে।
সো নাউন কে বোঝাচ্ছে, সো ইটস আ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইটস আ কি? ইটস আ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইটস আ কি? ইটস আ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইটস আ অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনি একটু কমেন্টস করেন, কমেন্টস একটু বেশি বেশি কমেন্টস করেন প্লিজ। এই ক্লাসটি আপনাদের বন্ধু বান্ধব সহ সবাইকে দেখার একটু সুযোগ করে দেন। এজন্য প্লিজ প্রত্যেকের টাইমলাইন থেকে একটু শেয়ার করেন, প্রত্যেকের টাইমলাইন থেকে একটু শেয়ার করেন, প্রত্যেকের টাইমলাইন থেকে একটু শেয়ার করেন। দেখেন এখানে রুল হার্ড অ্যান্ড ফাস্ট, রুল কে বোঝাচ্ছে, সো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখেন আমি এবার একটু আপনাদেরকে একটু টেস্ট করি, দেখি কি বুঝলেন। আমি যদি আন্ডারলাইনটা একটু টান দেই, আমি বললাম এতটুকু, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট, রুল পর্যন্ত দিয়ে দিলাম, রুল। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট কি? রুল। আন্ডারলাইনটা যদি রুল পর্যন্ত নিয়ে আসি তাইলে কি ফ্রেজ হবে? আন্ডারলাইনটা যদি রুল পর্যন্ত নিয়ে আসি তাইলে কি কি হবে? এয়ার তারেক, ডিটারমিনারের পর তো নাউন ফ্রেজ হচ্ছে। ওকে আমি বুঝাচ্ছি ভাইয়া, একটা সেকেন্ড ওয়েট। যদি আমি এটা মিজানুর রহমান স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিসিএস কনফিডেন্সের একদম স্বনামধন্য ম্যাথ টিচার মিজানুর রহমান স্যার। স্যার আমাদের লাইভে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের খুবই জনপ্রিয় একজন শিক্ষক মিজানুর রহমান স্যার, ম্যাথ টিচার। সো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সময় দেওয়ার জন্য। তাহলে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এখানে আমি রুলস পর্যন্ত যদি টেনে দেই তাহলে কি ফ্রেজ হবে একটু বলেন? রুল পর্যন্ত টেনে দিলে নাউন ফ্রেজ। গুড গুড, মাশাআল্লাহ, সবাই পারতেছে। রুল পর্যন্ত টেনে দিলে হবে নাউন ফ্রেজ, কারণ ডিটারমিনারের পরে যদি আমাদের নাউন সহ থাকে তাহলে সেটা একটা নাউন ফ্রেজ। সেটা কি? নাউন ফ্রেজ। কিন্তু এই রুলটা কেটে দিলে, এখন কে জানি কমেন্টস করছে যে ডিটারমিনারের পরে তো নাউন ফ্রেজ হয়। হ্যাঁ, আমি রুল পর্যন্ত দিলে নাউন ফ্রেজ হতো। যদি আমি ইন দ্য অফিস পুরোটা দেই তাও নাউন ফ্রেজ হবে। ইন দিস অফিস যদি পুরোটা দেই তাও নাউন ফ্রেজ হবে। তাও কি হবে? তাও নাউন ফ্রেজ হবে। তাও কি হবে? তাও নাউন ফ্রেজ হবে, কারণ ডিটারমিনারের পরে আমাদের নাউন ফ্রেজ। কিন্তু যদি ওই ফ্রেজের আগে নাউন থাকে তাইলে হয়ে যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দেখেন আমি যদি আবার রুলের পরে আন্ডারলাইন করে দেই যে ইন দিস অফিস, ইন দিস অফিস, দেখেন তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু এই যে রুল সহ যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস অফিস, এই পুরোটা হলো নাউন ফ্রেজ। আবার যদি আমি ইন দিস অফিস এখানে ইনের আগে রুল পর্যন্ত দেই তাও হবে নাউন ফ্রেজ, তাও কি নাউন ফ্রেজ। কিন্তু রুলটা মুছে দিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, রুল মুছে দিলে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ সবাইকে। এরপরে আমরা একটু দেখি, দেখেন দেখেন এবারে দেখবেন যে আই এনজয় ক্যাটস অ্যান্ড ডগস রেন। আই এনজয় ক্যাটস অ্যান্ড ডগস রেন। দেখেন সাইফুর রহমান, গ্রেট ক্লাস, থ্যাংক ইউ স্যার। আমাদের বিসিএস কনফিডেন্সের একজন সম্মানিত শিক্ষক এবং তিনি 38-এর সদ্য ক্যাডার হয়েছেন সাইফুর স্যার, যিনি আমাদের বিসিএস কনফিডেন্সের মেডিকেল সেকশনের দায়িত্বে আছেন। এবং স্যার খুবই স্বনামধন্য এবং জনপ্রিয় একজন শিক্ষক, এবং স্যার 38-এ ক্যাডার হয়েছেন। তিনি আমাদের বিসিএস কনফিডেন্সে সেই প্রিলিমিনারি রিটেন ভাইভা পর্যন্ত পুরোটাই আমাদের বিসিএস কনফিডেন্সে ছিলেন, বিসিএস কনফিডেন্সের উত্তর শাখার স্টুডেন্ট ছিলেন। এবং পরবর্তীতে আবার স্যার আমাদের বিসিএস কনফিডেন্সের বর্তমান মেডিকেল সেকশনের দায়িত্বে আছেন। সো স্যারের জন্য শুভকামনা এবং স্যারের জন্য সবাই দোয়া করবেন। খুব শীঘ্রই স্যারের গেজেট পাস হবে, স্যার জানি সুন্দর করে তার গেজেট পাস হয় এবং সে জাতির স্বার্থে ভালো কিছু করতে পারে। এজন্য আপনারা অবশ্যই স্যারের জন্য দোয়া করবেন, সাইফুর স্যারের জন্য। ওকে, মিজানুর রহমান স্যার আপনাকেও আমি অনেক ভালোবাসি। সো যাই হোক, একটু খেয়াল করি, আই এনজয় ক্যাটস অ্যান্ড ডগস রেন। আই এনজয় ক্যাটস অ্যান্ড কি? ক্যাটস অ্যান্ড ডগস রেন। ক্যাটস অ্যান্ড কি? ডগস রেন। একটু খেয়াল করি, ক্যাটস অ্যান্ড ডগস রেন, এখানে ক্যাটস অ্যান্ড ডগস হলো একটা ফ্রেজ। ক্যাটস অ্যান্ড ডগস হলো কি?
একটা ফ্রেজ। দেখেন এরপর একটা নাউন আছে, কে আছে বলেন তো? রেইন। তাহলে ক্যাটস এন্ড ডগস এর পর একটা রেইন নাউন আছে। তাহলে ক্যাটস এন্ড ডগস দ্বারা কাকে বোঝাচ্ছে? ক্যাটস এন্ড ডগস দ্বারা কাকে বোঝাচ্ছে? ক্যাটস এন্ড ডগস দ্বারা কাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে একটু বলেন তো? ক্যাটস এন্ড ডগস দ্বারা কাকে বোঝাচ্ছে একটু বলেন, যে ক্যাটস এন্ড ডগস দ্বারা কাকে বোঝাচ্ছে একটু বলেন প্লিজ। কাকে বোঝাচ্ছে একটু কমেন্টস করেন। ক্যাটস এন্ড ডগস দ্বারা কাকে বোঝাচ্ছে একটু বলেন। রেইন কে বোঝাচ্ছে? কাকে? রেইন কে বোঝাচ্ছে। তাহলে কাকে? একটা নাউন কে বোঝাচ্ছে। তাহলে ক্যাটস এন্ড ডগস কি ফ্রেজ বলেন তো? ক্যাটস এন্ড ডগস কি ফ্রেজ বলেন? ক্যাটস এন্ড ডগস কি ফ্রেজ বলেন? বলেন ক্যাটস এন্ড ডগস কি ফ্রেজ বলেন? কি ফ্রেজ হবে বলেন বলেন বলেন। যে আই এনজয় ক্যাটস এন্ড ডগস রেইন। এখানে রেইন হলো একটা নাউন, ক্যাটস এন্ড ডগস হলো কি? রেইনের মডিফায়ার বা রেইনের তথ্য। তাহলে কি ফ্রেজ হবে একটু বলেন। কি ফ্রেজ হবে? কি ফ্রেজ হবে একটু বলেন। অ্যাডজেক্টিভ ফ্রেজ। গুড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিটন চৌধুরী ভাই, এটা নাউন ফ্রেজ না, এটা রেইনের আগে আছে। নাউনের আগে থাকলে কি সেটা অ্যাডজেক্টিভ হয়? নাউনের আগে আছে, সো কি ফ্রেজ? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। গুড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা এবার একটু টেস্ট করি। আমি যদি রেইন শো আন্ডারলাইন করে দেই তাহলে কি ফ্রেজ হবে, কেন হবে বলেন? যদি রেইন শো আন্ডারলাইন করি, আই এনজয় ক্যাটস এন্ড ডগস রেইন, আমি রেইন শো আন্ডারলাইন করলাম, কি ফ্রেজ হবে এবং কেন হবে বলেন? রেইন শো আন্ডারলাইন করে দিলাম, কি ফ্রেজ হবে এবং কেন হবে? কি ফ্রেজ হবে এবং কেন হবে একটু বলেন। আমি রেইন শো আন্ডারলাইন করে দিলাম, এবারে কি ফ্রেজ হবে, কেন হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? আমি কেন উত্তর চাই, কেন হবে? গুড, রেইন শো নাউন ফ্রেজ। গুড, এসডি কিল্টন, ইমরুল কায়েস, আরিফ, গুড, মাহফুজ, গুড। নাউন ফ্রেজ হবে, কি হবে? নাউন ফ্রেজ। গুড, অবজেক্টের জায়গায়, মাশাআল্লাহ, অবজেক্টের জায়গায়। আমি তো ব্যাখ্যা চাই, আমার ছাত্রছাত্রী ব্যাখ্যা বলবে এবং ব্যাখ্যা সহকারে সে বুঝিয়ে দিবে এটা কেন নাউন ফ্রেজ হলো, কারণ এটা অবজেক্টের জায়গায়। কার জায়গায়? অবজেক্টের জায়গায়। এবার দেখেন যে ফিশ ক্যান নট লিভ ইন ভেরি হট অ্যান্ড কোল্ড ওয়াটার। এখানে ভেরি হট অ্যান্ড কোল্ড, এরপরে একটা নাউন আছে ওয়াটার। ভেরি হট অ্যান্ড কোল্ড, এরপরে একটা নাউন কি আছে? এরপরে একটা নাউন আছে হলো ওয়াটার। ভেরি হট অ্যান্ড কোল্ড, এরপরে একটা নাউন আছে কি? নাউন আছে ওয়াটার, অবজেক্টের জায়গায়। গুড। তাহলে দেখেন, তাহলে ভেরি হট অ্যান্ড কোল্ড দ্বারা কাকে বোঝাচ্ছে? ওয়াটারকে বোঝাচ্ছে। তার মানে আমি বলছি ফ্রেজের আগে পরে নাউন থাকবে এবং সে নাউনটার যখন তথ্য হবে ফ্রেজটা, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ভেরি হট অ্যান্ড কোল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন দ্য ম্যান ইন দ্য রুম, ইন দ্য রুম, ইন দ্য রুম, তাহলে ইন দ্য রুম কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ ইন দ্য রুম কার তথ্য? দ্য ম্যানের তথ্য। দা কি? দ্য ম্যানের তথ্য। তার মানে এটা কি? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। গুড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ সবাই পারছি এবং সবাই পারবো, সবাই পারবো। তারপরে দেখেন এখানে আপনাকে আরো একটা ম্যাজিক শিখাতে পারি। শিখাই দেয় ম্যাজিকটা ভাই, শিখাই দেয়, কাজে লাগবে। একটা ম্যাজিক শিখাই, এটা আরো একভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন এটা হলো একটা ভার্ব, এটা হলো নাউন। তাহলে ভার্ব আর নাউন, তাহলে এটা ভার্ব। দেখেন এটা হলো একটা প্রিপজিশন, এটা হলো কি? একটা প্রিপজিশন। তাহলে এটা কি? প্রিপজিশন। আর হলো ডিটারমিনার, আর এপাশে ধরেন নাউন। দেখেন একটা জিনিস মাথা রাখবেন যে এটা হলো ভার্ব, প্রিপজিশন, ডিটারমিনার, আর এপাশে হলো নাউন। এর মাঝে কোনো ফ্রেজ থাকলে সেটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে ভার্ব, প্রিপজিশন, ডিটারমিনার, এপাশে নাউন, এর মাঝে থাকতে হবে নাউনের আগে, আর ভার্ব, প্রিপজিশন, ডিটারমিনারের পরে। এর মাঝে যদি কোনো ফ্রেজ থাকে ওই ফ্রেজটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওই ফ্রেজটা 100% কি? 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওই ফ্রেজটা কি? 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে মনে রাখবেন যে ভার্ব, প্রিপজিশন, ডিটারমিনার, এপাশে নাউন,
এর মাঝে যদি কোনো একটা ফ্রেজ থাকে ওই ফ্রেজটি 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা আরো সহজ। দেখেন এখানে এনজয় একটা ভার্ব, রেইন একটা নাউন, এর মাঝে ফ্রেজ আছে ক্যাটস এন্ড ডগস, এটা শিওর অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে ইন একটা প্রিপজিশন, ওয়াটার নাউন, এর মাঝে একটা ফ্রেজ আছে, এটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরকম করে আমরা বের করতে পারবো, এরকম করে আমরা কি বের করতে পারবো। আচ্ছা অ্যাডজেক্টিভ ফ্রেজের পরে আসি ভার্ব ফ্রেজ। ফ্রেজের পরে কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজে আসলে পড়ানোর কিছুই নেই, এটা 1 সেকেন্ডের একটা কথা। এটা নিয়ে অনেকে লিখতে লিখতে জীবন শেষ করে আলা রুলস আর রুলস, এই জায়গায় কোনো রুলস লাগে না। ভার্ব ফ্রেজের মধ্যে একটা কথা, মাত্র একটা, সেটা হলো দেখেন আন্ডারলাইনের মধ্যে ফাইনিট ভার্ব থাকলে সেটা ভার্ব ফ্রেজ। আন্ডারলাইনের মধ্যে ফাইনিট ভার্ব থাকে সেটা কি? সেটা ভার্ব ফ্রেজ। আন্ডারলাইনের মধ্যে ফাইনিট ভার্ব থাকলেই কোন কোন ভার্ব? ফাইনিট ভার্ব থাকলেই সেটা হবে কি? সেটা হবে ভার্ব ফ্রেজ। আন্ডারলাইনের মধ্যে ফাইনিট ভার্ব থাকলেই, ফাইনিট ভার্ব থাকলেই সেটা হবে ভার্ব ফ্রেজ। সেটা হবে কি? সেটা হবে ভার্ব ফ্রেজ। 1 সেকেন্ড, আর কিচ্ছু এখানে লাগবে না, 1 সেকেন্ডে আনসার করে আসবেন। তবে দেখেন 1 সেকেন্ডে আনসার করে আসবেন যে আন্ডারলাইনের ভিতর ফাইনিট ভার্ব থাকলে সেটা ভার্ব ফ্রেজ। হি লুকস আফটার, শুড হ্যাভ ডান এবং কিল্ড হিমসেলফ। কিল্ড হিমসেলফ, কিল্ড কি? কিল্ড হিমসেলফ। লুকস আফটার, লুকস কি? লুকস আফটার। দেখেন লুকস আফটার, এখন লুকস কি? লুকস আফটার। এখন দেখেন যেখানে অনেকে পরে ভার প্লাস প্রিপজিশন স্ট্রাকচার পরে, এই জায়গায় কোনো স্ট্রাকচার লাগবে না। আপনি শুধু দেখবেন আন্ডারলাইনের মধ্যে কোনো ফাইনিট ভার্ব আছে কিনা, থাকলে সেটা ভার্ব ফ্রেজ। দেখেন লুকস আফটার, লুকস আফটার, লুকস আফটার, তাহলে এখানে লুকস একটা ফাইনিট ভার্ব, তাহলে লুকস আফটার এটা একটা ভার্ব ফ্রেজ। দেখেন শুড হ্যাভ ডান, শুড হ্যাভ ডান, তাহলে এটা কি? এটা একটা ফাইনিট ভার্ব, অর্থাৎ এখানে মূলত ফাইনিট ভার্ব হলো শুড। মূলত ফাইনিট ভার্ব কে? এখানে মূলত ফাইনিট ভার্ব হলো শুড। তাহলে এটা একটা ফাইনিট ভার্ব আছে, তাহলে এটা কি? এটা একটা ভার্ব ফ্রেজ। এটা কি? ভার্ব ফ্রেজ। এটা কি? এটা ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। তাহলে দেখেন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড কি? হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। তা দেখেন এখানে কিল্ড একটা ফাইনিট ভার্ব, কিল্ড একটা কি? কিল্ড একটা ফাইনিট ভার্ব, কিল্ড একটা কি? কিল্ড একটা ফাইনিট ভার্ব, কিল্ড একটা কি? ফাইনিট ভার্ব। তাহলে কিল্ড কি? একটা ফাইনিট ভার্ব। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা ফ্রেজের মধ্যে একটা ফাইনিট ভার্ব আছে, ফ্রেজের মধ্যে যখন একটা ফাইনিট ভার্ব পাবেন আপনি টেনশন ফ্রি, টেনশন ফ্রি ওই ফ্রেজটাকে ভার্ব ফ্রেজ বলে দিবেন। ফ্রেজের মধ্যে যখন একটা ফাইনিট ভার্ব পাবেন আপনি আর কোনো স্ট্রাকচার, ফিক্স স্ট্রাকচার, রুলস ফুলস কিচ্ছু পড়বেন না, কোনো স্ট্রাকচার কোনো রুলস কিচ্ছু লাগবে না। এটা একটা ম্যাজিক। আপনি আন্ডারলাইনের মধ্যে ফাইনিট ভার্ব দেখছেন, ফ্রেজের নাম বলে দিবেন ভার্ব ফ্রেজ, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম ভার্ব ফ্রেজ কিভাবে হয়, ভার্ব ফ্রেজ কি কিভাবে হয়। এবারে আমি 3টা কোশ্চেন দেই, দেখি কারা সলভ করতে পারে। 1 নাম্বার, the book on the table is a novel। আবার দেখেন
যে আবার 2 নাম্বার দ্য বুক অন দ্য টেবিল ইজ এ নোবেল। আবার দেখেন 3 নাম্বার যে এ ব্রোকেন হার্ট ক্যান নট বি রিপেয়ার্ড। আমাকে একটু বলেন যে দ্য বুকস অন দ্য টেবিল, এটা আন্ডারলাইন আছে, অন দ্য টেবিলে আন্ডারলাইন আছে, আর হলো ক্যান নট বি রিপেয়ার্ডে আন্ডারলাইন আছে। তাহলে আমাকে একটু বলেন যে দ্য বুক অন দ্য টেবিল ইজ আ নোবেল, দ্য বুক অন দ্য টেবিল এটা কোন ফ্রেজ? দ্য বুক অন দ্য টেবিল ইজ আ নোবেল, এখানে অন দ্য টেবিল কোন ফ্রেজ? এ ব্রোকেন হার্ট ক্যান নট বি রিপেয়ার্ড, ক্যান নট বি রিপেয়ার্ড কোন ফ্রেজ? ক্যান নট বি রিপেয়ার্ড কোন ফ্রেজ? একটু আমাকে বলেন, একটু বলেন যে দ্য বুক অন দ্য টেবিল ইজ এ নোবেল, এখানে দ্য বুক অন দ্য টেবিল এটা কি ফ্রেজ? দ্য বুক অন দ্য টেবিল ইজ আ নোবেল, অন দ্য টেবিল কি ফ্রেজ? এ ব্রোকেন হার্ট ক্যান নট বি রিপেয়ার্ড, ক্যান নট বি রিপেয়ার্ড কি ফ্রেজ? ক্যান নট বি রিপেয়ার্ড কি ফ্রেজ? ক্যান নট বি রিপেয়ার্ড কি ফ্রেজ? The book on the table is a novel, এটা কোন ফ্রেজ? The book on the table কোন ফ্রেজ? গুড, গুড, সবাই আনসার করতেছে। প্রিয়ঙ্কা মন্ডল, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, গুড। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, বাহ মাশাআল্লাহ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, মাশাআল্লাহ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, সবাই পারতেছে, সবাই। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং কি ভার্ব ফ্রেজ, গুড। নাউন ফ্রেজ কারণ এটা সাবজেক্টের জায়গায়, এটা নাউনের পরে আছে এবং নাউনটার তথ্য। আর ক্যান নট বি রিপেয়ার্ডের ভিতর কি আছে? একটা ফাইনিট ভার্ব, সেটা একটা ভার্ব ফ্রেজ, গুড, থ্যাংক ইউ। রুবায়েত হোসেন, মাসুমা আহমেদ, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। প্রণয় দাস, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। মহিন, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। গুড, সবাই পারতেছে, মাশাআল্লাহ, সবাই পারতেছে। ওকে, তাইলে আমরা আজকের ভার্ব ফ্রেজ পর্যন্ত শিখলাম। কি শিখলাম? ভার্ব ফ্রেজ পর্যন্ত আমরা ম্যাজিক্যাল ওয়েতে শিখলাম। এবং আপনাদের কাছে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আরেকটা কথা যেটা আমরা একটু সবাই একটু খেয়াল করে শুনবেন, সবাই একটু খেয়াল করে শুনবেন। সেটা হলো যে বিসিএস কনফিডেন্স লার্ন তাসলিমে গিয়ে পরিচালিত দীর্ঘ 30 বছরের প্রতিষ্ঠান এবং 30 বছর ধরেই বাংলাদেশের বেকার ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতেছে। এবং এই প্রতিষ্ঠান বাংলাদেশের প্রত্যেকটা বেকার ছাত্রছাত্রীদের একটি আস্থার জায়গা, এবং সেই আস্থার জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি। এবং এই প্রতিষ্ঠানে আমাদের সাথে আছেন একঝাঁক তরুণ, দক্ষ ও মেধাবী শিক্ষক। তরুণ, দক্ষ ও মেধাবী শিক্ষক আছেন। তরুণ, দক্ষ ও মেধাবী শিক্ষকরা আছেন। এবং আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আমাদের লায়ন তাসলিমা গিয়াস ম্যাম, যিনি সব সময় আমাদের টিচারদের প্লাস ছাত্রছাত্রীদের সবসময় ডিরেকশন দিয়ে থাকেন ভালো কিছু করার জন্য, এবং ছাত্রছাত্রীদের কিভাবে ভালোভাবে শেখানো যাবে, ভালো কিছু করানো যাবে। এবং আরেকজন ব্যক্তির কথা না বললেই নয়, বিসিএস কনফিডেন্সের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশের বেকার ছাত্রছাত্রীদের নয়নের মণি, যার হাত ধরে বাংলাদেশে হাজার হাজার ছাত্রছাত্রী ক্যাডার অফিসার হয়ে বেরিয়েছেন,
সে আমাদের সকলের প্রিয় মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া স্যার। সো আমরা সবাই লায়ন তাসলিমা গিয়াস ম্যাম এবং জিয়া স্যারকে ধন্যবাদ জানাবো। আপনাদের জন্য এই মাসে এভাবে পুরো মাসই ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করেছেন এবং ফ্রি লাইভ ক্লাস রাখছেন, যাতে করে আমাদের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের পাশাপাশি যারা ভর্তি হতে পারছেন না বা যারা বিভিন্ন সমস্যার কারণে ভর্তি হতে পারছেন না বা ভর্তি হচ্ছেন না, তারা যাতে আমাদের বিশেষ কনফিডেন্স সেবাটা কিছুটা হলেও ফ্রি পেতে পারে, সেজন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করি সবাই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান 30 বছর ধরে বাংলাদেশের শীর্ষে, এবং যতদিন বাংলাদেশে এই প্রতিষ্ঠান থাকবে ততদিন বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবেই থাকবে। এবং আমি এতটুকু বলবো যে আপনি নির্দ্বিধায় এবং টেনশন ফ্রি বিশেষ কনফারেন্স লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন। বাংলাদেশে আমাদের 61টি ব্রাঞ্চ একযোগে পরিচালিত। এখন করোনাকালীন সময় আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি এবং অনলাইনে আমাদের অনেকগুলো ব্যাচ রানিং আছে। আমাদের প্রিলিমিনারি, রিটেন, ভাইবা এবং প্রাইমারি নিয়োগ কোর্স, ব্যাংক জব কোর্স চালু আছে। আপনাদের সুবিধা মতো যে কোনো কোর্সে যে কোনো টাইমে আপনি ভর্তি হতে পারবেন এবং ক্লাস করতে পারবেন। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত, সর্বদা নিয়োজিত। সো সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের বিদায় নিচ্ছি। আমি সুমন স্যার, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ম্যাজিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।